সরকার বলছে যে জ্বালানি তেলের দাম সমন্বয় নিয়ে তারা কাজ করছেন। মে মাসের দাম নিয়ে তারা আর কি একটা ঘোষণা হয়তো দিবেন। অপরদিকে হচ্ছে জ্বালানি মন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানোর বিপক্ষে। আমরা ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম স্বাভাবিক রাখছি। প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকি কতদিন অব্যাহত রাখতে পারবে সরকার? কতটা সক্ষমতা আছে সরকারের? দেখেন, বাংলাদেশের অর্থনীতিতে তো এই সরকার গঠনের আগেই লুটপাট হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। একটা ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ যদি বিপ্লব না করতো, তাহলে গণ অভ্যুত্থান না করতো, তাহলে আরও খারাপ অবস্থায় চলে যেত। এই জায়গা থেকে এসে যে কোনো সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং অবস্থা ছিল। তার উপরে এসে এই যুদ্ধটা আমাদের সারা ওয়ার্ল্ডের অর্থনীতিকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে। চ্যালেঞ্জটা সরকারের জন্য এই জায়গায় অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে সরকার কিন্তু বেসরকারি খাত থেকে মানে ব্যাংক খাত থেকে প্রায় ৪২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে এবং সামনে আরও কত নিবে আমরা জানি না। এরপরে আপনার যে ২০০ কোটি ডলার যে ঋণ সহায়তা চাওয়া হচ্ছে, সেটার জন্য যে শর্তের বেড়াজালগুলো আছে, আপনি যদি সরকার এখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করে এভাবে ভর্তুকি দিয়ে বেশি দিন চলা সম্ভব হবে না। আর যখনই আপনি এটা বৃদ্ধি করবেন, তখনই দ্রব্যমূল্যের সমস্ত জায়গাগুলো কী হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। আর বৃদ্ধি হওয়ার সাথে মানুষের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে, জনগণের অস্থিরতা তৈরি হবে। সেই অস্থিরতা বন্ধে আমি মনে করি বাংলাদেশের এই সরকারকে অবশ্যই, বাংলাদেশে যারা বিরোধী মতের লোক আছে সবাইকে নিয়ে এই ব্যবস্থায় সবাইকে ডেকে একটা সমন্বয় করেই কিন্তু সবাইকে সাথে নিয়ে অবস্থা মোকাবেলা করতে হবে। সরকার যদি মনে করে যে আমাদের ২১৫-১৭টা কি আছে, মানে সিট আছে, আমরাই এটা করে ফেলবো, এটা একবারেই মানে দেশের জন্য কল্যাণকর হবে না। সরকার সেটা সামাল দিতে পারবে না। কারণ যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, পেটে ভাত না গেলে তারা কি করবে? এবং আমাদের অনেক গবেষকরাই কিন্তু বলছেন যে আগামী কয়েক মাসের ভিতরে এবং কয়েকদিনের ভিতরে কিন্তু ঢাকা শহরেই মানে টাকার অভাবে বসবাস করতে পারবে না এরকম লোকের সংখ্যা অনেক। এই যে আমরা মানে ফিলিং স্টেশনগুলোতে ভিড় দেখছি, যে মোটরসাইকেলগুলো, এদের বেশিরভাগই তো আবার মানে এই মোটরসাইকেল চালিয়ে ইনকাম করে খায়। তো এখন যদি জ্বালানি সংকট বেড়ে যায়, এখানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তাহলে কি হবে? ক্রয়ের যে সুযোগটা কমে যায়, তাহলে এখান থেকে গ্রামে চলে যেতে বাধ্য হবে। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা আছেন বিভিন্ন জায়গায়, তারা যদি রেমিটেন্স পাঠাতে তাদের অবশ্যই সমস্যা হচ্ছে। ইতিমধ্যে কতজন আমাদের প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, তাদের লাশ আমাদের দেশে এসেছে, আহত হয়েছেন। এই যে একটা ডামাডোলের ভিতরে একটা অর্থনীতি চলে যাচ্ছে, আমি মনে করি এই জায়গায় সরকারকে একটা বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে, কারোর ফাঁদে পা দেওয়া যাবে না। সে জায়গায় আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে খুবই একমত পোষণ করি যে মৌলিক বিষয় জনগণের তত্ত্বাবধায়ক সরকার, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, গুম খুনের যে বিষয়টা রয়েছে, মানবাধিকারের বিষয়টা রয়েছে, গণভোট, যেটা জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণের সেই গণভোটের রায় এর যে ব্যাপারটা রয়েছে, এটা যদি সরকার বাইপাস করতে যায়, তাহলে আগামী দিনে যে পরিবেশ আসছে, আর বিরোধী দলকে যদি পাশে না পায় এবং জনগণের কাছে যদি বিরোধী দল চলে যেতে পারে সঠিকভাবে, তাহলে কিন্তু একটা বড় ক্রাইসিস বাংলাদেশে আবার তৈরি হতে পারে। কিন্তু আমরা চাই না যে এই জাতীয় ক্রাইসিস তৈরি হোক। আমরা মনে করি ঐক্যমতের ভিত্তিতে যে জায়গাগুলো সাইন হয়েছিল, নোট অফ ডিসেন্ট সবারই কম বেশি ছিল, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা হতে পারে। ইতিমধ্যেই সালাউদ্দিন সাহেব কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন গণভোট নিয়ে। উনি বলেছেন গণভোট তো বৈধ, তার মানে ফ্যাক্টম ভ্যালিড একটা শব্দ উনি উচ্চারণ করেছেন, যে এটা তো যেহেতু হয়ে গেছে, এখন আমাদেরকে এটা বাস্তবায়নের দিকে যেতে হবে। সেই জায়গা যদি সরকার আরও বেশি মনোযোগী হয়, আমি মনে করি